হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা। আমি আজকে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকের দুটো ঘটনা শুনে তোমাদের মনটা ভারাক্রান্ত হবেই হবে। আর যার হবে না তাদের ক্ষেত্রে বুঝবো যে তাদের ইমোশন কোনো কাজই করে না, বা সে হয়তো পাথর হয়ে গেছে। দুটো ঘটনায় খুবই দুঃখজনক, চোখটা ছলছল করে উঠতে পারে, তার সঙ্গে তোমরা ভয়ও পেতে চলেছ আর খুব রাগও হতে চলেছে। মানুষ যে কি করতে পারে মানুষের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, সেটা তোমরা আজকের ঘটনায় শুনতে পারবে। তো আমি আর আজকে বলবো না সিট বেল্ট বেঁধে নেওয়ার কথা, আমি শুধু একটাই কথা বলবো, তোমরা কানে হেডফোনটা গুঁজে নাও, চুপটি করে বসে পড়ো, মন দিয়ে ঘটনাটি শোনো। আজকে তোমরা অন্য টাইপের ঘটনা শুনতে চলেছ, যে ঘটনায় তোমরা অনেক কিছু বুঝতে পারবে আমাদের সমাজের বাস্তব নিয়ে। যাই হোক, চলো এবার আমরা শুরু করছি ঘটনা। হ্যালো দাদা, আশা করি তুমি খুব ভালো আছো। আমি তোমার অনেক পুরনো শ্রোতা নই, একদমই নতুন। আমি তোমার চ্যানেলটা 3 দিন হলো শুনছি। এখনও তোমার দুটো ঘটনার বেশি আমি শুনে উঠতে পারিনি। তোমার প্রথম ঘটনা আমি শুনেছি পেচোপেচির ঘটনা থেকে। তোমার এত সুন্দর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছিল। আজকে তোমার সাথে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমার সাথে ঘটেছে। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আমার নিজের নাম গোপন রাখছি। ঘটনাটি আমার জীবনের সাথে পুরোপুরিভাবে জড়িত। বর্তমানে আমি বিবাহিতা। এই ঘটনাটির সম্পর্কে আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির কোনো মানুষই অবগত নয়। তাই জন্য আমি চাই আমার সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণরূপে হাইড করে রাখতে। তাই একটা ছদ্মনাম দিলাম, হিয়া। ঘটনাটি তখনকার, যখন আমি ক্লাস 9-এ পড়তাম। আজ থেকে মোটামুটি 10 বছর থেকে 12 বছর আগের ঘটনা। বুঝতেই পারছো, সদ্য শৈশব পেরিয়ে বয়ঃসন্ধিকালে এসে পড়েছি। শরীর মনে বিভিন্ন রকম চিন্তাভাবনা, ও কি মারবে এটাই স্বাভাবিক। তো যথারীতি আমি প্রেমে পড়ি আমার চেয়ে বয়সে 2 বছরের বড় রাতুলদার। রাতুলদা আমাদের পাড়াতেই থাকে, তো সেই কারণে ছোট থেকেই তার সাথে আলাপ পরিচয় পর্ব থেকে কখন যে তাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। তখন আমি ক্লাস 8-এ পড়ি, আর সে বছর মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠেছে। ইতিমধ্যেই আমাদের এই বিষয়টা সবার কাছেই জানাজানি হয়ে যায়। রাতুলদা ছিল বড় বাড়ির ছেলে, তাই আমার বাড়ির লোক আপত্তি করেনি। উল্টো দিকে বলতে আপত্তি বা দ্বিধা নেই যে আমি বাকি মেয়েদের ঈর্ষার কারণ ছিলাম, কারণ আমার গায়ের রং দুধে আলতা আর চুল ঘন কালো। আমার রূপের জন্যই বোধহয় রাতুলদার বাড়ির লোক কেউ আপত্তি করেনি আমাদের সম্পর্কর দিক দিয়ে। আমি আরও একসাথে যথাক্রমে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিই। এরপরও কলেজে ভর্তি হয়, আর আমি নতুন স্কুলে। ওর কলেজের পাশেই ছিল আমার স্কুল। প্রতিদিন ও আমাকে স্কুলে দিয়ে তারপর কলেজে চলে যেত। আমার স্কুল ছুটির সময় আমাকে নামিয়ে বাড়ি চলে আসতো। খুব ভালোভাবে দিন কাটাচ্ছি আমি। ইতিমধ্যেই আমার 18 বছর হয়ে যাওয়ার পরে আমাদের বিয়ে হয়ে যাওয়ার জন্য কথাবার্তা শুরু করে দেওয়া হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে 18 বছর হওয়ার পরে বিয়ে দিয়ে দেওয়া হবে, এবং তখনই ডেট ফাইনাল করা হবে। সম্পর্ক ভালোই চলছিল। একটা সময় পর যখন আমি ক্লাস 12-এ উঠলাম, অর্থাৎ সে তখন 2nd ইয়ারে, এই সময় সে কেমন যেন আমাকে অ্যাভয়েড করতে শুরু করলো। আমি স্কুলে যেতাম, সে আমাকে আনতে যেত না। আমি ফোন করলে সে কোনো মতেই ফোনটা রিসিভ করতো না, সবসময় অন্য কলে ব্যস্ত থাকতো। আমার মা বাবা ওর সাথে কথা বলার চেষ্টা করলে অপমানিত বোধ করত, কারণ আমার মা বাবার সাথে সে খুব খারাপ আচরণ করছিল। এভাবে একসময় রাতুলদা আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তার বাড়ির লোকের সাথেও সে কথা বলতো না, একা একা ঘরের মধ্যেই বসে থাকত। এরপর আসে সেই কাল রাতের সময়। তখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি। এমন সময় রাতুলদার ছোট ভাই অতুল আমাদের বাড়িতে আসে। সে আমারই বয়সী, আমার বন্ধু হয়, স্কুলের সহপাঠী। সেও আমার মতন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। সে এসে বলে,
হিয়া, হিয়া, তুই তাড়াতাড়ি চল, দাদা, দাদা। আর কিছু বলতে পারে না অতুল, কথা জড়িয়ে যায় তার। আমরা আর কোনো কথা না বাড়িয়ে ওর সাথে চলে যাই। গিয়ে দেখি যে রাতুলদা মারা গেছে, সে গলায় দড়ি দিয়েছে। আমার প্রায় 4 বছরের ভালোবাসার মানুষটা আজকে আমার সামনে মৃত। আমার পুরো পৃথিবী তখন ঘুরছিল। আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার জ্ঞান ফিরতে আমার বাড়িসহ ডাক্তারবাবুরা সবাই চলে আসে। আমি কথায় কথায় জানতে পারি আমি প্রায় 3 দিন অজ্ঞান ছিলাম। রাতুলদাকে আর শেষ দেখাও আমি দেখতে পারিনি। আমার সেই বছরের মতন পরীক্ষা দেওয়ার হলো না। আমার জন্য রাতুলদা একটা চিঠি রেখে গিয়েছিল। তদন্ত শেষে পুলিশের লোকজন আমাকে সেই চিঠিটা দিয়ে যায়। আমি চিঠিটা হাতে পেয়ে প্রায় অনেকক্ষণ সেটাকে বুকে নিয়ে কেঁদেছিলাম। এই কষ্টটা তারাই একমাত্র বুঝবে যারা নিজের কাছের মানুষের মৃতদেহ দেখেছে। আমার মা এসে আমাকে শান্ত করায় আর বলে, চিঠিটায় কি আছে পড়ে দেখ তো। আমি চোখের জল মুছে চিঠিটা খুলি। ওতে লেখা আছে আমার সেই পরিচিত মানুষের পরিচিত হাতের লেখা। কিন্তু একটা জিনিস দেখে অবাক হই যে রাতুলদা এমনভাবে চিঠিটা লিখেছে যেন সে খুব জলদি জলদি এইটাকে শেষ করতে চাইছে। প্রিয়তমা হিয়া, আমি জানি তুমি এখন কাঁদছো আমি নেই বলে। আমাকে ক্ষমা করে দাও, তুমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি বলে। আমার শুধু একটাই দোষ ছিল, আমরা একে অপরকে ভালোবাসতাম, তাই ও আমাকে বাঁচতে দিল না। আমার কানের কাছে সবসময় এসে বলতো, তুই মরে যা, তুই না মরলে ওর থেকে কেউ তোকে সরাতে পারবে না, তুই মরে যা, মর, তুই মর। হিয়া, সে কি বিভৎস গলা, যেন মনে হচ্ছে নরক থেকে কেউ কথা বলছে। গলার আওয়াজটা অসম্ভব খ্যানখ্যানে, আর কি বিকট সেই গলার আওয়াজ। যে কেউ সে আওয়াজটা শুনে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই ঘটনাটা শুরু হয় তোমাকে যখন আমি স্কুল থেকে আনতে যেতাম সেই সময়। একদিন আমি তোমাকে স্কুলে দিয়ে কলেজের দিকে যাচ্ছি। হঠাৎ করে 3-4টা ছেলে এসে আমাকে বলল, এই হিয়া তোর কে হয় রে? আমি উত্তরে দিলাম, ও আমার হবু স্ত্রী। আমার কথা শুনে ওর মধ্যে থেকে একটা গুন্ডামার্কা লোক বলল, ওকে ছেড়ে দে। আমি ছেলেটার কথার মানে কিছুই বুঝলাম না। আমি বললাম, কাকে ছেড়ে দেব? লোকটা বলল, কাকে মানে? হিয়াকে ছেড়ে দে। আমার ছেলে ওকে পছন্দ করে, আমি হিয়ার সাথে আমার ছেলের বিয়ে দেব। তখন আমি বললাম, আপনি কি সব কথা বলছেন? আমি হিয়াকে ছেড়ে দেব? কেন? তো আবার আপনার জন্য? আপনি কোথাকার কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? তখন সেই লোকটা আমার জামার কলার চেপে ধরে বলল, তবে রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে ওরা আমাকে 2-4 বার ঘুষি মারতে আরম্ভ করলো। এতে করে আমার ঠোঁটের পাশের গজবে খানিকটা রক্ত বেরিয়ে এলো। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। চিঠির এই জায়গাটা পড়ে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি রাতুলদার সাথে একদিন দেখা করেছিলাম। সেদিন তো সত্যিই তার ঠোঁটের পাশটা ফোলা ছিল। আমি অনেকবার জিজ্ঞাসা করার পরেও সে আমাকে কিছু বলেনি। আমি চিঠিটা পড়তে মনোনিবেশ করলাম আবার। রাতুলদা লিখেছে, সেদিনকে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে যে আমি পড়ে গিয়েছিলাম কিনা বা কোথাও লেগেছিল কিনা, কিন্তু আমি তোমাকে আর কিছু বলতে পারিনি, কারণ তুমি প্রচণ্ড ভয় পাবে বলে। এরপর আরও দিন কেটে যায়। তোমার এরকম প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে তুমি স্কুলে যেতে পারো না। আমি আমার মতো কলেজে যাওয়ার রাস্তায় হঠাৎ করে আবার সেই লোকেদের দেখা। ওদেরকে দেখে আমি পিছু হাঁটতে যাব, এমন সময় পেছন থেকে এসে কেউ যেন আমাকে চেপে ধরল, আর আমাকে অন্য একজন লোক এসে মুখের মধ্যে জোর করে কিছু একটা জল জাতীয় জিনিস খাইয়ে দিল এবং সাথে সাথে জলও খাইয়ে দিল। আমি বুঝতে পারলাম না আমাকে কি খাওয়ানো হলো। এরপর ওরা আমাকে রেখে চলে গেল। আমি অনেকবার বমি করার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম ওরা হয়তো আমাকে বিষ দিয়েছে, কিন্তু না, ওরা আমাকে কেউ বিষ দেয়নি। এই খাবারটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরেও কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ ছিলাম। এইভাবে আরও 3-4 দিন কেটে যায়।
হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করে শুতে গেছি। এমন সময় কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কিরে, মাংস খেয়েছিস? আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল, আর তুমি তো জানো আমি মটন খেতে ঠিক কতটা ভালোবাসি। কানের কাছে এসে কেউ যেন একটা বলল, খুব একা একা মাংস খেয়েছিস, এবার তোর মাংসটা আমি খাই। এই বলে ফিক ফিক করে একটা অদ্ভুত স্বরে সে হাসতে লাগলো। হাসিটা কি অদ্ভুত, যেন কোনো নরকের করে কেউ হেসে উঠেছে। ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলাম আমি, আর ভগবানের নাম স্মরণ করতে থাকলাম, রাম 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 রাম। আমার সে অদ্ভুত ভয় দেখে সে হেসে উঠে বলল, রাম রাম রাম, এইসব করলে কিচ্ছু হবে না। আমাকে যে কাজের জন্য এখানে পাঠানো হয়েছে সেগুলো আমি শেষ না করা অবধি এখান থেকে কোথাও যাব না। সেই ছায়ামূর্তির মুখে রাম কথাটা শুনে প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেলাম আমি। সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি বুঝতে পারলাম যে সবাই ভাবছে আমি ঘুমোচ্ছি, কিন্তু আসলে আমি তো ঘুমোইনি। আসলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি সমস্ত কথা বলতে চাই, কিন্তু আমার মুখ কোনো একটা অদৃশ্য শক্তির কারণে বন্ধ হয়ে যায়। আমি চাইলেও আমি কিছু বলতে পারছিলাম না কাউকে। হিয়া, আমি তোমাকেও কিছু বলিনি। বলি না বলা ভুল, তোমাকে আমি কিছু বলতে পারিনি। তুমি, তোমার বাড়ির লোক সবাই আমাকে ফোন করেছে। কেউ আমার সাথে কথা বলতে চাইলেও আমি কথা বলতে পারতাম না। রাতে ঘুম আসতো না, সারাদিন খেতে পারতাম না। শুধু কানের পাশে একটাই কথা শুনতে পেতাম, তুই মর, তুই মর, তুই মরে যা, তুই মরে যা, চলে যা, তোকে নয়তো আমি শান্তিতে থাকতে দেব না। তোর বাড়ির লোককে মারবো, তোর হিয়াকে মারবো, সবাইকে মারবো। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন আমি স্বপ্নের মধ্যে দেখলাম কোনো একটা কালো ছায়া তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ছাদ থেকে। তুমি ছটপট করছো, আর এই সময় তোমার মুখের ভেতর থেকে কোনো একটা অচেনা কণ্ঠস্বর আমাকে বলে উঠল, তোর হিয়াকে এভাবেই মারবো আমি। যদি তুই এখনো বেঁচে থাকিস তবে তোর হিয়াকে এভাবেই আমি খুন করব। এরপরে পরপর 3 দিন আমি একই স্বপ্ন দেখি। শেষ দিনের দিন ওই পরিচিত বিশ্রী কণ্ঠস্বর তোমার মুখ থেকে আমাকে বলে, আজকে তোকে আর সাবধান করব না। যদি না মরিস তো হিয়াকে আজকে আমি খুন করব। এই বলে সে পুনরায় আবার হাসতে থাকে। আমি ধরপড় করে বিছানা থেকে জেগে উঠে বসি। তারপর তোমার নাম্বারে ফোন করি, দেখি তোমার নাম্বার সুইচ অফ বলছে। তোমার বাড়ির নাম্বারে ফোন করাতে আমি জানতে পারি তোমার খুব জ্বর এসেছে, তুমি বিছানায় পড়ে রয়েছ। আঙ্কেল আরও অন্য কিছু বলেছিল, কিন্তু আমি ফোনটা রেখে দিই। আমি বুঝতে পারি ওই ছায়ামূর্তি অনেক বেশি শক্তিশালী, সে তোমার ক্ষতি করতেই পারে। এমন সময় সেই কণ্ঠ আমাকে আবার কানে কানে বলে, সামনের অমাবস্যায় তোকে নিজেকে শেষ করতে হবে। যদি তুই নিজেকে শেষ না করিস তবে আমি হিয়া সমেত তোর বাড়ির সবাইকে মেরে ফেলব। আমি ক্যালেন্ডারের সময় দেখে বুঝতে পারি তখন তোমার পরীক্ষা চলছে। আমি সেই কণ্ঠকে অনেক অনুরোধ করি, কারণ আমি জানতাম আমি যদি ওই সময় মারা যাই তোমার কাছে খবর নিশ্চয়ই যাবে, আর খবর পেলে তুমি পড়া বাদ দিয়ে আমার কাছে নিশ্চয়ই আসবে, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু তারপরে আমি ভাবলাম তোমার জীবনের থেকে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অতটাও গুরুত্বপূর্ণ হবে না। শেষে আমি ঠিক করি আমি নিজেকে শেষ করে দেব। তুমি ভালো থেকো। আমি তোমাকে কোনোদিনও হারাতে চাইনি হিয়া, আর না চাই তুমিও আমাকে ছেড়ে দাও। তুমি যে আমার প্রথম আর শেষ ভালোবাসা হয়েই থাকবে। তোমাকে আমি বড্ড ভালোবাসি প্রিয়তমা, তোমাকে অনেক অনেক ভালোবাসি। সারা জীবন আমি তোমাকে এভাবেই ভালোবাসবো। ভালো থেকো, অনেক সুস্থ থেকো। ইতি, তোমার রাতুল। চিঠিটা শেষ হলো। আমি কাঁদতেও ভুলে গিয়েছি। আমি বুঝতে পারলাম যে রাতুল দা কার কথা বলেছে। আমাদের পাশের ঘরে বিজয় চৌধুরীর একমাত্র ছেলে, আমার সাথে কলেজই পড়ে। ছেলেটার নাম সুমন। আমি অতটাও পাত্তা দিইনি ওকে, কিন্তু সেই সুমন আর ওর বাবা এরকম ঘৃণ্য ষড়যন্ত্র আমার সাথে করবে আমি কখনো ভাবতে পারিনি।
আমি জানি আমি আমার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি। এরপর আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তারা তো আর এরকম অলৌকিক বিষয়ে কোনোভাবেই বিশ্বাস করবে না। এরপর আমরা একজন গুণিনের কাছে যাই, কারণ আমাদের ভয় ছিল যে আমার ওপরে হয়তোবা কোনো রকম তন্ত্র ক্রিয়া তারা করতে পারে। সে সাধু বাবা আমাকে দেখে বলে, তোর উপর জিন চালনার চেষ্টা করা হচ্ছে যাতে তুই ওই চৌধুরীর ছেলেকে বিয়ে করিস, কিন্তু আমি তোকে একটা তাবিজ দিচ্ছি যার ফলে আর কোনোদিনও সেই বিজয় চৌধুরী বা তার সাগরেদরা তোর ধারে কাছেও আসতে পারবে না। আমি উদাস কণ্ঠে ওনাকে জিজ্ঞাসা করি, আমার রাতুলের কি হয়েছিল বাবা, আমাকে বলুন। তিনি তখন বলে, তোর রাতুলের শরীরে ওরা জিন চালনা করেছিল, যে জিন প্রচণ্ড শক্তিশালী এবং সে মানুষের মস্তিষ্কতে ঢুকে তাকে নিঃস্ব না করা অবধি শান্তি পায় না। আমি ওর খাবার খাওয়ানোর কথাটা বলাতে তিনি বলেন, ওটা ছিল এমন একটা মানুষের অস্থির গুঁড়ো যার মৃত্যু হয়েছিল কোনো এক জিনের কারণে, আর সেই অস্থির গুঁড়োর সুঘ্রাণেই সেই জিন এসেছিল রাতুলের শরীরে। এরপর কেটে গেছে প্রায় 3 বছর। সেই সুমন একদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং সেই বিজয় চৌধুরী নিজের ছেলের শোকে প্রায় অর্ধ উন্মাদ হয়ে সেও মারা যায়। একটা নিষ্পাপ সরল সাদাসিধে ছেলেকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করার সাজা বোধহয় এর চেয়ে কম কিছু হতে পারে না। আমার কাছে রাতুলদার লেখা শেষ চিঠিটা এখনও আছে। হ্যাঁ, ভৌতিক কথার সকল সদস্য এখন বলতে পারে যে আমি আমার স্বামীর থেকে এই ঘটনাটাকে কেন লুকিয়েছি। একদমই নয়, আমি আমার স্বামীর থেকে কোনো ঘটনা লুকাইনি, কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো সদস্যরা এই ঘটনা সম্পর্কে কেউ জানে না। আমি বর্তমানে ভালো আছি অমিতদা, খুব সুখে আছি, কিন্তু প্রথম ভালোবাসার যে মনে দাগ কেটে যাওয়াটা সেটা আমি এখনও ভুলতে পারিনি। যদি তুমি চাও আমি সেই চিঠিটা তোমাকে ছবি তুলে পাঠাতে পারি। ভৌতিক কথার ভিউয়ার্সরা যদি আমার ঘটনাটাকে অবিশ্বাস করে, সেটাতে স্পষ্টভাবে এই ঘটনার কথা উল্লেখিত রয়েছে। এই ছিল আমার ঘটনা, একদম গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে সাজিয়ে লিখো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ভৌতিক কথার দীর্ঘায়ু কামনা করছি। আর আমার সাথে যে ঘটনাটি হয়েছে সেটা যেন কোনোদিনও কোনো মানুষের সাথে না হয়, এটাই ভগবানের কাছে সব সময় কামনা করি। ইতি হিয়া। ভালো থেকো তুমি। তো বন্ধুরা, এই ছিল একটা দুঃখের ঘটনা। সত্যি ঘটনাটা আমার শুনে খুব দুঃখ লেগেছে। সত্যি কথা বলতে আমার একটা সময় জলও বেরিয়ে এসেছিল। জানি একটা ছেলে মানুষের এরকম কথা বলাটা একদম অন্যরকম, কিন্তু সত্যি আমি পড়তে পড়তে ভাবুক হয়ে গিয়েছিলাম। জল বেরিয়ে আসাটা একটু ভুলই বললাম, কিন্তু আমার চোখটা একটু ছলছল করছিল। যাই হোক, আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। ও আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে। পরের ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন অভিকবাবু। অভিকবাবু খুব সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করে আমাদের সাথে শেয়ার করছেন, তাই তোমরা ওনাকে একবার থ্যাঙ্কস জানিয়ে দিও। উনি লিখছেন, একটা ছোট্ট শহরে শুভ্রজ্যোতি সামন্ত নামে একজন মাস্টারমশাই ও তার পরিবার বসবাস করতেন। শুভ্রজ্যোতি বাবুর স্ত্রী হলেন বিদিশা দেবী এবং তাদের একমাত্র ছেলে শুভদীপকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন শুভ্রজ্যোতি বাবু এবং তার স্ত্রী। শুভ্রজ্যোতি বাবুর একমাত্র ছেলে শুভদীপ লেখাপড়ায় বেশ ভালোই ছিলেন। স্কুলের পড়াশোনার পাঠ চুকিয়ে কলেজে ফিলোসফিতে অনার্স নিয়ে ভর্তি হয় সে এবং কৃতিত্বর সাথে পড়াশোনার পাঠ শেষ করে একটি নামী পত্রিকার অফিসে কর্মরত হন। সেই পত্রিকার অফিসে কাজের সূত্রে সৌমালি পাল নামে একটা মেয়ের সাথে পরিচয় হয় শুভদীপ বাবুর। শুভদীপ বাবুও তার অফিসে কর্মরত সৌমালির সাথে
দীর্ঘদিন একসাথে কাজ করায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং কিছুদিন পরেই শুভদীপ ও সৌমালি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেশ কিছুদিন সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ একদিন শুভদীপবাবুর অফিসে শুভদীপবাবুর কর্মদক্ষতা দেখে তাকে বিদেশে তাদের পত্রিকার অফিসে এডিটর পদে নিযুক্ত করে এবং শুভদীপবাবু তার স্ত্রী সৌমালি বৃদ্ধ মা বাবাকে ছেড়ে বিদেশে চলে গেলেন। বিদেশে গিয়ে সৌমালি গর্ভবতী হয়। সে সময় সৌমালির কথায় শুভদীপ তার মা ও বাবাকে বিদেশে তাদের কাছে নিয়ে আসে এবং সৌমালির যমজ একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকে যে সমস্ত কাজ লোক দিয়ে বা কাজের মাসিকে দিয়ে করানো উচিত ছিল সে সমস্ত কাজগুলো, যেমন বাচ্চার কাঁথা পাল্টানো, বাচ্চা দুটোর ন্যাপি পাল্টানো, বাচ্চা দুটোকে স্নান করানো, রান্নাবান্না করা, এ সমস্ত কাজকর্ম করাতো। কষ্ট হলেও বিদিশা দেবী হাসি মুখে কাজগুলো করতেন। বাচ্চা দুটো বড় হতেই আবার শুভদীপ তার স্ত্রী সৌমালির কথায় শুভদীপের বৃদ্ধ মা বাবাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয় এবং শুভদীপ প্রতি মাসে অতি সামান্য কিছু টাকা পয়সা তার বৃদ্ধ মা বাবাকে পাঠায়। একদিন দুরারোগ্য ব্যাধি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয় শুভ্রজ্যোতিবাবু। ডাক্তারবাবুরা শুভ্রজ্যোতিবাবুকে ও তার স্ত্রীকে বলেছেন, যদি TURP অপারেশন করে প্রোস্টেটটাকে কেটে বাদ দেওয়া না হয় তাহলে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে এবং শুভ্রজ্যোতিবাবু মারা যাবেন। শুভ্রজ্যোতিবাবুর স্ত্রী বিদিশা দেবীও খুব অসুস্থ। তার ব্লাড সুগার ও ব্লাড প্রেশারের সমস্যা আছে, তার থেকে কিডনির সমস্যা হয়েছে। বিদিশা দেবী তার একমাত্র ছেলের কাছে তাদের দুজনের চিকিৎসার জন্য টাকা চায় এবং শুভদীপ দিচ্ছি বলে কাটিয়ে দেয়। শুভদীপের মা ও বাবা দুজনের শরীরেরই শারীরিক অবনতি হতে থাকে। সেই সময় শুভদীপের বাবা শুভ্রজ্যোতিবাবু তার স্ত্রী বিদিশাকে বলে, আর আমরা এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না গো, চলো আমরা দুজনেই মরে যাই। তখন বিদিশা দেবী বলে, এ তুমি কি অলক্ষণে কথা বলছো? ভগবানের দাওয়ায় জীবন এভাবে শেষ করে দেব? তখন শুভ্রজ্যোতিবাবু কাঁদতে কাঁদতে বলেন, যদি এমন কুপুত্র থাকে তাহলে আত্মহত্যা করে মৃত্যুর পথ বেছে নিতেই হবে। সেই দিন রাত্রেবেলায় একটা ডায়েরির মধ্যে শুভ্রজ্যোতিবাবু লিখেছেন একটি কবিতা। ওপরে ডেটটা লিখেছেন 22/9/1986। কবিতাটি হল, মৃত্যু আসিল কাছে, যাব আমি সবহে মৃত্যুর নিকটে। পৃথিবীর মায়া কাটিয়ে উঠেছি অনেক দিন আগে, এখন শুধু দিন গোনা, কবে চলে যাব আমি মৃত্যুপুরীতে। প্রতি মুহূর্তে যন্ত্রণা শরীরে, মরে যাব আমরা সব ছেড়ে মৃত্যুর কোলেতে। মৃত্যু এখনও আসেনি আমাদের ললাটে, মৃত্যুকে করি আপন, মৃত্যু আসিলে আনন্দেতে মৃত্যু পড়িতে করিব আমরা গমন। এই কবিতাটি লেখেন এবং শুভ্রজ্যোতিবাবু ও তার স্ত্রীর সঙ্গে ঘটা সমস্ত ঘটনাগুলো লিখে রেখেছেন ডায়েরির পাতায়। এই ডায়েরির পাতার শেষ দিকে লেখা আছে, শুভ, তুই তোর নিজের মা বাবার সাথে এমন ব্যবহারটা করতে পারলি? তোরা ভালো থাকিস, তুই, বৌমা এবং নাতি নাতনি, তোরা সবাই ভালো থাকিস, আমাদের আশীর্বাদ নিস। ডায়েরির পরের পাতায় লেখা আছে, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঠিক তার কিছুক্ষণ পরে বহু দুঃখ কষ্টে বাড়িতে থাকা ঘাস মারার বিষ খেয়ে শুভ্রজ্যোতিবাবু ও তার স্ত্রী বিদিশা দেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন। খুব দুর্গন্ধে পাড়ার লোকজন অতিষ্ঠ হয়ে শুভ্রজ্যোতিবাবুর বাড়ির সামনে যেতেই ভক করে নাকে আরও দুর্গন্ধে এসে লাগে এবং কিছু পাড়ার চ্যাংড়া ছেলে দেওয়াল টপকে ঢুকে জানলা দিয়ে দেখে খাটের মধ্যে পচা গলা দেহটি পড়ে আছে। সেটা দেখে এই ছেলে দুটোর বুঝতে কোনো অসুবিধে হয়নি যে দুটো মৃতদেহ শুভ্রজ্যোতিবাবু ও তার স্ত্রীর। সঙ্গে সঙ্গে দেওয়াল টপকে বাইরে এসে পাড়ার লোকজনদের বলাতে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে মৃতদেহ দুটোকে ময়না তদন্তের জন্য পাঠায়। শুভদীপ বাবুকে খবর দেন আসার জন্য। শুভদীপ খবর পেয়ে দুদিন পরে এসে পৌঁছায় তাদের দেশের বাড়িতে। তখন পুলিশের সাব ইন্সপেক্টর একটা ডায়েরি ও ময়না তদন্তের রিপোর্ট শুভদীপের হাতে তুলে দেয় এবং শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজকর্ম মিটিয়ে দেশের বাড়ি বিক্রি করে বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে গাড়ি করে নিজের বাড়িতে যেতে যেতে ডায়েরিটা পড়ে দেখে এবং চোখে জল ধরে রাখতে পারে না, আর মনে মনে ভাবছে,
কিন্তু এখন আর চোখের জল ফেলে কি করব? এখন আর চোখের জল ফেললেও কি, আর না ফেললেও কি? যা দুর্ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে। সে বাড়ি ফিরেই দেখে তার ছেলে মেয়ে কাদের সঙ্গে যেন কথা বলছে। সেই ঘটনা দেখে বিশেষ গুরুত্ব দেয়নি শুভদীপ। শুভদীপের ছেলে ও মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে এবং তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। বিদেশে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া সত্ত্বেও শুভদীপ ও সৌমিলির ছেলে মেয়ে বাংলায় গড়গড় করে কথা বলতে পারে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খুব সুন্দরভাবে বলতে পারে। এই ঘটনা সৌমালি দেখে একটু চমকে ওঠে এবং সৌমালি ও শুভদীপের ছেলে রৌনক এবং মেয়ে রাকাকে জিজ্ঞেস করে, বাংলায় কথা বলা ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কার কাছ থেকে শিখেছিস তোরা? তখন রৌনক ও রাকা বলে ওঠে, তোমরা যাদেরকে চিকিৎসার টাকা না পাঠিয়ে কষ্ট দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছ, তাদের কাছ থেকেই, মানে আমার দাদু ও আম্মার কাছ থেকে শুনছি। তখন শুভদীপ বলে, তোরা যে নিজের মনে কথা বলতি, ওদের সঙ্গেই তোরা কথা বলতি? এর উত্তরে রৌনক ও রাকা বলে, শুধু কথা বলতাম না, আমরা আম্মা ও দাদুর সাথে খেলতাম। দাদু তো আমাদের পড়াশোনায় সাহায্য করে আর আম্মা আমাদের গান শেখায়। তখন রাকা ও রৌনক বলে ওঠে, বাবা, তুমি আর মা আম্মা ও দাদুর কাছে ক্ষমা চাইবে না? তখন শুভদীপ ও সৌমালি বলে, হ্যাঁ, এক্ষুনি ক্ষমা চাইছি। যেই জোড়হাত করে ক্ষমা চাইতে যাই, ঠিক সেই সময় শুভদীপের মা বাবার কণ্ঠস্বর শুনতে পাই। শুভদীপ ও সৌমালি। বিদিশা দেবী ও শুভ্রজ্যোতি বাবুর আত্মা বলে ওঠে, কক্ষনো না, তোদের ক্ষমা আমি করব না। আমরা নাতি নাতনির জন্য এখানে এসেছি, তোদের জন্য এখানে আসিনি। তোদের মুখও আমি দেখতে চাই না। তোদের জন্যই আমরা কষ্ট পেয়ে মরেছি, তবে তোদেরকে আমরা দেখা দেব না। আমাদের নাতি ও নাতনির আপদে বিপদে ওদের সঙ্গে আমি থাকব, ওদের কোনো ক্ষতি হতে দেব না। আমরা মরেও শান্তি পাচ্ছি না, নাতি ও নাতনিকে ভীষণ মনে পড়ছিল। তোরা আমাদের সাথে যেই ব্যবহার করেছিস, তোদের ছেলে মেয়ে বড় হয়ে যাতে তোদের সাথে এরকম ব্যবহার না করে, তাই ওদেরকে সঠিক পথে আনার জন্য এসেছি। তোরা আমাদের ক্ষতি চাইতে পারিস, কিন্তু আমরা তোদের কোনো ক্ষতি কখনো চিন্তা করিনি, আর মরে গিয়েও করব। ঠিক সেই সময় শুভ্রজ্যোতি বাবু ও তার স্ত্রী বিদিশা দেবী রাকা ও রৌনককে বলে, তোমাদের যেই রবীন্দ্রসঙ্গীত গানটা শিখিয়েছি, সেটা একটু তোমার বাবা মাকে শুনিও। তখন রাকা আর রৌনক বলে, আম্মা, কোন গানটা? তখন বিদিশা দেবীর আত্মা বলে ওঠে, প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মরে আরও 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 দাও প্রাণ। সঙ্গে সঙ্গে রৌনক ও রাকা গান ধরে। গান শেষ হলে শুভ্রজ্যোতি বাবু ও তার স্ত্রী বিদিশা দেবী তাদের নাতি ও নাতনিকে বলেন, তোমরা কোনো রকম বিপদে পড়লে আমরা রক্ষা করব। সেই মতো আজও রক্ষা করে আসছেন তাদের নাতি নাতনিকে। ইতি অভিক ভট্টাচার্য। বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাও। তোমরা কিন্তু 10:45 অ্যাক্টিভ থাকছো না, তোমরা বেশি বেশি করে অ্যাক্টিভ থাকো, যাতে আমি আরও মোটিভেট হই। যাই হোক, চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস। লিখেছে, ভাই, ঘটনা 3টে দারুণ ভয়ের ছিল। আর একটা কথা, ঘটনা তো আমরা সবাই শুনি আর কমেন্টও সবাইকে করি। কেউ কেউ আছে ফালতু ফালতু কমেন্ট করে, তাদের বলছি এরকম কমেন্ট করো না। ভৌতিকতা প্ল্যাটফর্মটা সবার জন্য। একদম একদম ঠিকই বলেছ। সেকেন্ড কমেন্ট করেছে প্রভাত রাজা। থার্ড কমেন্ট করেছে কবিতা দাস। সবাই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপর লিখেছে লাভ ইউ দাদা, থ্যাংক ইউ কো, লাভ ইউ। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, বিশ্বজিৎ দাস, অয়ন হালদার, ইন্দ্রাণী ব্যানার্জি, রেখা পাসমান, দীপ পাল, পরিত। লিখেছে, আমি চন্দননগর হসপিটালের কাছেই থাকি। আচ্ছা আচ্ছা, না এখানে কোন হাসপাতাল সেটা বলা হয়নি গো, আসলে শুধু হাসপাতালই বলা হয়েছে। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, সোমা জানা, আরিফ, মনীষা দে। লিখেছে, কেমন আছো অমিত? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে ভগীরথ বাঘ, চুমকি ঘোষ, মধু। লিখেছে, আই লাভ ভৌতিক কথা, আজকের ঘটনাটা ভালো লাগলো। তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস, মনীষা শেট্টি, গীতা গোস্বামী। লিখেছে, অনেকদিন পর আবার এলাম তোমার গলায় গল্প শুনতে। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ সর্দার। লিখেছে, দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? স্বপ্না বাজের লাভ লাভ টিয়াক দিয়েছে। শুক্লা রাজবংশী লিখেছে, হাই দাদা। শ্রীমন্ত মল্লিক লিখেছে, হাই দাদা কেমন আছো? আমি কর্ণাটকা থেকে শুনছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
তারপরে কমেন্ট করেছে রঞ্জিত দাস, সুদীপ মান্না, রেখা পাসমান, ডিজে ব্লগার অনিশ, রোহিত রয়, অক্ষয় অধিকারী, অঞ্জলি মণ্ডল, আশিস কোলে, সৌভিক মণ্ডল, দেবাশিস বাগচি, সমীর বিশ্বাস লিখেছে, দাদা অনেক দিন হলো কমেন্ট পড়ছো না, কেমন আছো? গল্পগুলো পুরোই জোশ। নবদ্বীপ থেকে বলছি, হ্যালো করে প্লিজ বলো। হ্যালো সমীর। তারপরে কমেন্ট করেছে আকাশ রয়, লিখেছে, দাদা ফার্স্ট ঘটনাটা আগেও শুনেছি বলে মনে হয়, এরকম টাইপের ঘটনা, শুধু একটু হালকা মডিফাই করা, আগেও অন্য একটা চ্যানেলে শুনেছি। না গো, সেম টাইপের ঘটনা হয় অনেকের সাথে, শুধুমাত্র লোক, স্থান, এরকম জায়গাগুলো আলাদা হয় আর একটু চেঞ্জেস হয়। হতেই পারে তুমিও রাস্তা দিয়ে যাও, তুমিও ভূত দেখতে পারো, আমিও যাচ্ছি, আমিও ভূত দেখতে পারি, তাই না? যাই হোক, যদিও আমি ক্ল্যারিফাই করছি না যে সত্যি না মিথ্যে, তাই বললাম আর কি। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, সুদেশনা সিংহ রয়, অপর্ণা দত্ত, জয় বণিক, তনু সুবীর, গৌতম বেরা, শঙ্কর চক্রবর্তী, রাকেশ মণ্ডল, হিরিয়ানা সরকার লিখেছে রাত 3:15 আর ভৌতিক কথা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে মানিক পাত্র, রিঙ্কু চৌধুরী, বৈষ্ণবী দেবী দাসী। বাবা, আজকে অনেক পুরনো লোকের কমেন্টগুলো দেখতে পাচ্ছি। তারপরে কমেন্ট করেছে বিষ্ণু, লিখেছে, এরকম বন্ধুর থেকে শোনা হাজারো ঘটনা আছে কিন্তু নিজের অভিজ্ঞতা নয়। ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও, কোনো সমস্যা নেই। তারপরে কমেন্ট করেছে রূপম মণ্ডল, সুমিত বিশ্বাস, গৌতম কর্মকার লিখেছে, আমার নামটা নিও, আমার নাম তৃপ্তি। হ্যালো তৃপ্তি। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।